আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত এর 9.2 অনুশীলনীর 28 নম্বর একটা সৃজনশীল আছে। আমরা বিগত ক্লাসগুলোতে 27 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে এসেছি। তো আজকে আমাদের ধারাবাহিকভাবে আমাদের বইয়ের একটি সৃজনশীল আছে, যেটা তোমাদের বইয়ের 28 নম্বর সৃজনশীল। তো ওইটার সৃজনশীলের সম্পূর্ণ সমাধান দেখবো। তো খুবই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা। এই ধরনের সৃজনশীল পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো আমাদের বোর্ডে দেখো, লক্ষ্য করে প্রশ্ন তোলা আছে, অর্থাৎ এখানে একটি ত্রিভুজ আছে এ বি সি এবং এর বি কোণটা আমাদেরকে 90 ডিগ্রি ধরতে হবে, অর্থাৎ এখানে সমকোণ, ঠিক আছে। তো এছাড়াও আছে এবি 5 সেন্টিমিটার এবং বিসি হলো 12 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে কতে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এবং খতে একটা প্রশ্ন এবং গতে একটা প্রশ্ন দেওয়া আছে। এটা আমরা ধারাবাহিকভাবে করে নেব। তোমাদের প্রথমে আমরা যদি ক দিয়ে শুরু করি, তাহলে ক দিলাম আমরা এখানে। দেওয়ার পর আমরা যেটি করব, আমাদের এখানে চিত্র আছে, এই চিত্রটাকে আমাদেরকে প্রথমে এঁকে নিতে হবে। তো এখানে এবিসি একটা ত্রিভুজ, অবশ্যই 90 ডিগ্রি, যেহেতু দ্বিগুণ আছে তাহলে আমাদেরকে সমকোণী একটা ত্রিভুজ রাখতে হবে। তোমরা এখানে এই ধরনের প্রশ্ন যখনই তোমরা দেখবা, তখন একটা চিত্র তোমরা এঁকে ফেলবা। চিত্র না আঁকলে চলবে, বাট চিত্রটা যদি তোমরা এঁকে ফেলো, তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে এবং করতে সুবিধা হবে। কারণটা হলো, এই চিত্রের সাথে কিন্তু খ গ আলটিমেটলি সম্পূর্ণ সৃজনশীল একটা লিঙ্ক আপ থাকে আর কি। ওই জন্য আমাদেরকে চিত্র এঁকে নিতে হবে। তো আমরা এটাকে এ দিব, ওইটাকে বি দিব এবং ওইটাকে সি দিব। যেহেতু এখানে বি কোণ 90 ডিগ্রি বলছে, তো আমাদের এখানে তো অলরেডি 90 ডিগ্রি কোণটা আছে। আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বি কোণটাই হলো 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিলাম। দেন আমরা যেটি করবো, এখানে এ বি দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো এখানে এ বি এর ভ্যালু দিতে পারি 5 এবং বিসি এর ভ্যালু দিতে পারি এখানে আমরা 12। তো এটাও আশা করি তোমরা অনেকে বুঝতে পেরেছো। তো এখন আমাদেরকে কতে কি বলছে, যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তবে এখানে এসি ওইটা নির্ণয় করতে হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেহেতু এটা কোণ তারা দিয়ে দিছে, বা আমরা ধরতে পারি, তো ধরে আমরা এটাকে ভূমি, এটাকে লম্ব ধরতে পারি। তো ওইটা যদি ভূমি, এই কোণের ক্ষেত্রে এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এটা অতিভুজ। আমাদেরকে অতিভুজ নির্ণয় করতে হবে। আমরা পিথাগোরাসের সূত্রে পড়ে আসছি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদেরকে যেহেতু অতিভুজটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে এসিটা নির্ণয় করতে হবে, আমাদেরকে স্কয়ার ছাড়া নির্ণয় করবো। আমরা এক লাইনকে শর্ট করতে পারি। এ ধরনের অঙ্ক তোমরা যখন দেখবা, তখন তোমরা এভাবে দেখবা যে আমরা এখানে লিখবো যে পিঠা, তারপর এখানে হবে রা, যেটা শেখা শের, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, বা পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, বা হতে পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাই, এসি স্কয়ার। তোমরা এটাকে এসি লিখবো, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা এখানে অতিভুজ স্কয়ার না লিখে অতিভুজ অর্থাৎ এসি লিখবো, আর এখানে স্কয়ার ওই সাইডে চলে গেলে হয়ে যাবে রুট ওভার, আমরা এটাও জানি। এবং লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো লম্ব স্কয়ার এখানে কি আছে, এ বি স্কয়ার। তো এখানে এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হলো বিসি স্কয়ার। এখানে আমরা বিসি স্কয়ার লিখবো। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা এ বি এর মান দেওয়া আছে 5, তো এখানে আমরা 5 স্কয়ার দিব, রুট তো থাকবে অবশ্যই, প্লাস বিসি হলো 12, তো এখানে 12 স্কয়ার লিখবো আমরা। দেন এখানে 5 স্কয়ারে আসবে 25, প্লাস 12 স্কয়ারে আসবে 144, অর্থাৎ এখানে 144। 25 এর সাথে যদি আমরা 144 যোগ করি, তাহলে রুট ওভার 169 পাবো। আর 169 কে যখন আমরা রুট করব, তখন অবশ্যই আমরা এটার মান 13 পাবো। তো আলটিমেটলি এটার মানটা হয়ে গেল 13। তোমরা এখানে লিখতে পারি এরকম যে, সুতরাং যে এসি ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তো সেমি বা সেন্টিমিটার এভাবে লিখবো। তো এই হলো কয়ের সমাধান, যেহেতু আমাদেরকে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সুতরাং এসি ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার, এটাই হবে তার দৈর্ঘ্য। তোমরা এখানে অ্যান্সার লিখতে পারি, ঠিক আছে। তো এই হলো তোমাদের কয়ের সমাধান। এখন আমরা খ নাম্বার অঙ্কে চলে যাই। তো খ নাম্বার অঙ্কে কি বলছে দেখো, কোণ সি, এখানে কোণ আমাদেরকে সি ধরতে হবে। তো এটার জন্য আমাদেরকে খ নম্বর যে প্রশ্ন আমরা সমাধান করব, সেটাতে আমি তোমাদেরকে যেটা বলতে পারি বা বলবো, যেটা যে চিত্রটা পুনরায় না আঁকলেও চলবে। যদি তোমরা চাও যে পুনরায় আঁকতে, তাহলে আঁকতে পারো।
তো আমরা এখানে লিখে নিব, অর্থাৎ একে দেব যে খ নম্বরের ক্ষেত্রে আমরা ওই কয়ে যে চিত্র পাইছি ওইটা হুবহু দিয়ে দিই। তাহলে এখানে আমরা হুবহু যদি দিয়ে দিই, ছোট করে রেখে দিই, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। বুঝতে পারলে এখানে ভালো হয়। তো এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এখানে আমরা 12 মানে দেওয়া আছে পাইছি, এবং এখান থেকে আমরা 13 পাইছি অতিভুজের দৈর্ঘ্য। তো যেহেতু এখানে কোন সি এর মানটা থিটা বলছে, তাহলে আমরা এইটাকে থিটা ধরবো। তো কোন সি থিটা যদি আমরা ধরি, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। এটা তোমাদেরকে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আমরা যখন 9.1 সমাধান করব বা এগুলা ভিডিও দেখে আসবো, তখন আমাদেরকে এখানে বুঝতে অসুবিধা হবে না। দেন আমরা ওই কনসেপ্ট নিয়ে যখন নাম্বার 10 অর্থাৎ দূরত্ব উচ্চতা যে অধ্যায় আছে, যেখানে অঙ্কগুলো আমরা সমাধান করব, সেখানে আমরা এই থিটার মানটা বা কোণের ক্ষেত্রে আমাদের যে তারতম্য হয় লম্ব অতিভুজ ভূমির, ওইটা আমরা শিখে আসবো বা শিখবো। তো এখানে সি কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। আমাদেরকে সাইন এবং কোসের মান নির্ণয় করতে হবে। তো আমরা একটু মানে এভাবে বোঝার চেষ্টা করি। তো সাইন মানে কি? আমরা সূত্রে বিগত ক্লাসে তোমাদেরকে বলে আসছি যে সাইন মানে আমরা এভাবে সূত্র মনে রাখতে পারি যে সাইন লয় অকারণে, অর্থাৎ এখানে সাইনের সাথে লম্ব ভাগ অতিভুজ থাকবে। তারপর অনেকে তোমরা এভাবে সন্দেহ শিখে আসছো যে সাগরের লবণ অনেক, বা অনেক তোমাদের স্কুলে তোমাদের স্যাররা অনেক কন্ডিশন দিয়ে তোমাদেরকে এইটা সূত্র তোমাদেরকে হয়তো বা পড়িয়েছেন। তো আমরা বেসিক্যালি আমরা জাস্ট যেটা পড়বো যে আমরা সাইনের ক্ষেত্রে জানি কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হবে। হ্যাঁ, আমরা এখান থেকে এভাবে লিখবো যে এখানে যে তোমাদেরকে সাইন ওই সি কোণ ধরছে, তাহলে সি কোণের সাপেক্ষে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব আছে 5, আমরা এখানে এ বি দিতে পারি যে এ বি ডিভাইডেড বাই অতিভুজ হলো কি এসি। আমরা এখানে এসি দিতে পারি, এ বি এর জায়গায় 5 এবং এসি এর জায়গায় হবে 3। আমরা এটাকে এভাবে পরবর্তীতে মানে সাজিয়ে নিলাম। এবং দিয়ে আমরা এখানে সাইনের মানটা পাইছি। এখন আমাদেরকে কসের মানটা নির্ণয় করতে হবে। আমরা এখানে কসের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা সূত্রের সাহায্যে যদি নির্ণয় করি তাহলে কসে ভুল অঙ্ক অথবা কবরে ভূত অনেক, এভাবে আমরা অনেক ছন্দের সাহায্যে এটা করতে পারি। তোমাদেরকে ছন্দের সাহায্যে আমি এটা শিখিয়ে দেবো 9.1 যখন সমাধান করব। তো এখানে কসের সাথে ভূমি বাই অতিভুজ হবে, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হলো বিসি বাই অতিভুজ হলো কি এসি। তো বিসি এর মান হবে 12 আর এসি এর মান হবে 13। তো এভাবে আমরা এটাকে লিখতে পারি, ঠিক আছে? তো এখন আমাদেরকে এই দুইটা মানকে যোগ করে মান নির্ণয় করতে হবে। এটা দুটা মান মানে মানকে যোগ করে যে মানটা পাবো ওইটাই আমাদের উত্তর হিসেবে দিতে হবে। আমরা এখন এখানে লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি কি যে এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু সাইনের ভ্যালু আমরা পাইছি 5/13 আর প্লাস কসের ভ্যালু আমরা পাইছি 12 ডিভাইডেড বাই 13। তো এটা লেখার পর আমরা যেটা লিখতে পারি 13 দুইটা একই আছে, অর্থাৎ আমরা এখান থেকে 13টাকে লসাগু নেব। 13 চলে গেলে থাকবে উপরে 5 প্লাস 13 চলে গেলে উপরে থাকবে 12। তো 12 এর সাথে যদি আমরা 5 মানে 5 কে যোগ করি তাহলে আমরা এখানে 17 পাবো আর নিচে পাবো কি আমরা এখানে 13 পাবো। তো 17/13 এটাই আসলে আলটিমেটলি এর মান হবে, অর্থাৎ উত্তর হবে। তো আমরা এটার উত্তর হিসেবে 17/13 কে লিখতে পারি, ঠিক আছে? এখন আমরা গ নম্বর অঙ্ক সমাধান করব, যেখানে উদ্দীপকের আলোকে দেখাইতে বলছে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। তো একটা প্লাস একটা ইনটু, এটা মানে মানটা আমরা সমান দেখাইতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কোণের মান c বলছে। তো এখানে কোণের মান যেহেতু c বলছে থিটা, এবং ওইটা আমরা এভাবে ধরে আসছি, কোণ c ধরছি আমরা। তো এখানে আসলে কোণের মানটা c হবে না, এখানে a হবে। দেখো একটু লক্ষ্য করে দেখো, এখানে a আছে, তোমাদেরকে কোণের মানটা a ধরতে হবে। তো এটার জন্য আমরা চাইলে গ নম্বর অঙ্কটা চিত্র দিয়ে সমাধান করতে পারি। তো আমরা ছোট করে একটা চিত্র এঁকে দেই, তাহলে ছোট করে যদি আমরা চিত্রটা এঁকে দিই তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এখানে a হবে, এখানে b হবে, এখানে c হবে, এখানে 13, এখানে 12 এবং এখানে 5। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, কোণের মান কিন্তু a ধরছে, তো আমাদের এখানে কোণের মানটা a হবে, ঠিক আছে? এখানে আমাদের থিটার মান c ধরার c কে থিটার মান ধরার কথা বলছে, যখন আমরা এখানে c কে থিটা ধরছি, এখানে a কে ধরতে হবে আমাদের থিটা বা কোণ, ঠিক আছে?
তো আমরা এভাবে এটাকে ধরতে পারি। তো এটা ধরলে আমরা যেটা মানে বুঝবো বা এটা আমাদেরকে যেটা বুঝতে হবে, তো থিটা সি কে থিটা ধরার জন্য আমাদের ভূমি এই কোণের ক্ষেত্রে ভূমি হবে 12, লম্ব হবে 5, অতিভুজ হবে 30। তবে এখানে যেটা আছে এটা হলো কোণটা কিন্তু আমাদেরকে এখানে এ ধরতে বলছে। তো এ ধরার সাপেক্ষে আমরা ভূমি ধরতে হবে ওই 5 কে, ঠিক আছে? যেটা কোণ থাকে ওটার নিচে হয় ভূমি। এটাতে 12 কে ধরতে হবে লম্ব, এবং অতিভুজ তো সবসময় বড়টা থাকে, ঠিক আছে? তো এখানে এসি হবে অতিভুজ। তো এভাবে আসলে একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তো ওইটা থেকে আমরা আমাদের যেহেতু সেক এবং কোসেক প্রয়োজন, তো আমাদের সেক এবং কোসেক নির্ণয় করতে হলে আমাদেরকে সাইন এবং কস নির্ণয় করতে হবে। সাইনকে উল্টালে কোসেক এবং কসরে উল্টাই কোসেক, এবং কসরে উল্টাইলে আমরা কি পাবো? সেক পাবো, ঠিক আছে? আমরা এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং দিয়ে চিত্র হতে পাই, বা সুতরাং দিয়ে লিখতে পারি ডাইরেক্ট আমরা যে কি লিখবো যে সাইন এ ইজ ইকুয়াল টু এখানে সাইন এ এর ভ্যালু ধরবো। আমরা এভাবে হতে শিখে আসছি যে সাইন থিটার ক্ষেত্রে আমরা লম্ব বাই কি ধরছি? অতিভুজ ধরছি। তো আমাদেরকে এখানেও লম্ব বাই অতিভুজ ধরতে হবে। তো সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব বলতে এখানে 12টা লম্ব হবে, অতিভুজ হবে কি 13টা। আমরা এখানে লিখতে পারি যে সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব হলো 12 ডিভাইড বাই অতিভুজ হলো 13, এটা লিখতে পারি। আমাদের এটা বাদ দিয়ে আমরা এভাবে লিখবো যে এখানে আমাদের সাইন এ বলেনি, আমাদেরকে এখানে কোসেক এটা নির্ণয় করতে হবে। তো আমাদেরকে এখানে আমরা বাদ দিয়ে যদি আমরা কোসেক এ লিখি, তাহলে আমরা জানি কি যে কোসেক এ এর ভ্যালুটা হয় সাইন এ এর ভ্যালুর বিপরীত, উল্টা। তো এখানে 13 উপরে চলে আসবে আর 12টা নিচে চলে যাবে। এভাবে আমরা এটাকে সাজাইতে পারি। এখানে এবং দিয়ে আবার লিখতে পারি আমরা যে cos a is equal to, আমরা cosের ক্ষেত্রে ক্ষতে এভাবে শিখে আসছি যে ভূমি বাই অতিভুজ। তো আমরা এখানে ভূমি বাই অতিভুজ দিব। এখানে ভূমি বলতে এখানে 5 কে বোঝাইছে, আর অতিভুজ বলতে এখানে 13 কে বোঝাইছে। তাহলে আমরা 5/13 দিব। বা দিয়ে আমরা এখানে cos না নির্ণয় করে আমরা এখানে যেহেতু আমাদের সেকের মান দরকার হবে, তো আমাদেরকে এখানে উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে আমাদের sec a is equal to 5/13 হয়ে যাবে 13/5। এভাবে আসলে আমরা আলটিমেটলি cosec এবং sec এর মানটা নির্ণয় করতে পারি। তো এখন আমাদেরকে এটা লেফট হ্যান্ড সাইডে যোগ করে একটা মান এবং রাইট হ্যান্ড সাইডে গুণ করে একটা মান মানে নির্ণয় করতে হবে, যেটা উভয় মানটা মানে সমান হয়। তাহলে আমরা বলতে পারবো দেখাও যে এই যে দেখাইতে বলছে ওইটার মানটা দেখাইতে পারবো, ঠিক আছে? আমি এখানে দাগ দিয়ে রাখছি, একটু লক্ষ্য করে দেখবো আমরা। তো এখন আমরা যেটা করব লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখবো, যেখানে আমরা সুতরাং দিব যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে cosec স্কয়ার sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। তারপরে যেটা লিখবো sec স্কয়ারের মান, আমরা sec এর মান দেখতে হবে পাইছি কি 13/5, তার উপর স্কয়ার আসবে এবং প্লাস cosec স্কয়ার a আমরা একটাকে পাইছি কি মান বের করছি 13/12, ওটা লিখে তার উপর স্কয়ার দিব। তো এটাকে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে 13 এর উপর স্কয়ার মানে কি 169 চলে আসবে। তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো। 13 এর উপর স্কয়ারে 169, নিচে 5 এর উপর স্কয়ারে 5 স্কয়ারে 25 প্লাস 13 এর উপর স্কয়ারে এখানেও 169 ডিভাইডেড বাই 12 স্কয়ারে এখানে 144 চলে আসবে। এভাবে মানটা নির্ণয় করতে হবে। তারপরে আমরা এখানে লিখবো কি এটা দুইটা ভাগ মানে ভাগ অবস্থায় 25 এবং 144 আছে। তো ওই দুইটা লসাগু আমরা নিব। তো আমরা লসাগু নেওয়ার ক্ষেত্রে আমরা জানি কি একই জিনিস থাকলে আমরা একবার নেই, আর একটা নিচে থাকলে অপরটি নিচে না থাকলে আমরা ওই যেটা নিচে আছে ওইটা নেই। এখন দুইটা দুই ধরনের আছে, তাহলে আমাদেরকে দুইটা নিতে হবে। তো আমরা যদি 25-এর সাহায্যে যদি 144-কে গুণ করি তাহলে আমরা 3600 পাবো, অর্থাৎ 3600 পাবো। দুইটা আমরা একটু লসাগু ধরে নেই 3600, দেন 3600 যদি আমরা 25 ডিভাইড করি তাহলে আমরা পাবো 144, আর ওইটার সাথে উপরটা গুণ করলে আমরা কি পাই 144-এর সাথে যদি 169 গুণ করি তাহলে আমরা 24,336, এখানে আমরা 24,336 পাই। তো এটা একটু আমরা এখানে লিখে নিব, দেন প্লাস দিব
3600-র সাথে যদি আমরা 144 ডিভাইড করি তাহলে আমরা অবশ্যই 25 পাবো। আর 25-এর সাথে 169 কি হবে, গুণ হবে। তো 25-এর সাথে যদি 169 গুণ করি তাহলে আমরা এখানে 4225 পাবো, অর্থাৎ এখানে 4225 পাবো। তো এই 4225-এর সাথে যদি আমরা 24336 যদি যোগ করি, তো এখানে 24336 যোগ করি তাহলে আমরা আলটিমেটলি রেজাল্ট পাবো 28561, আর নিচে 3600 যেটা আছে, 3600 যেটা আছে ওটা থাকবে। তো এই হলো লেফট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইডেও একই মানটা নির্ণয় করলে আমরা বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা নির্ণয় করবো, আমরা এখানে লিখবো যে এবং রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে sec স্কয়ার প্লাস cosec স্কয়ার। আমরা এখানে লিখবো sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a, দেন আমরা কি লিখবো sec স্কয়ার। আচ্ছা, তো sec এর মান তো আমরা একটু পাইছি, কি পাইছি 13/5। তো আমরা এখানে 13/5 দিব, তার উপর স্কয়ার দিয়ে দেই ইনটু এখানে cosec a এর ভ্যালু পাইছি আমরা 13/12। তো আমরা এখানে 13/12 দিয়ে দিই, তার উপর এখানেও স্কয়ার চলে আসবে, কেন ওই যে স্কয়ার এখানে আছে এই জন্য। তারপরে আমরা এটি করবো 13 স্কয়ারে আমরা তো পাইছি 169, তোমরা 169 দিয়ে দিই, আর 5 স্কয়ারে এখানে আমরা 25 বসাইতে পারি, বসাইয়া দিলাম। ঠিক এখানে আমরা 5 কে সুন্দর করে লিখে দিই। তো এখানে আমরা 13 স্কয়ারে আমরা এখানে পাবো 169, আমরা 169 লিখে নেই, আর নিচে 12 স্কয়ারে আমরা পাবো কি এখানে 144 লিখে নিলাম আমরা, ঠিক আছে। দেন আমরা যেটি করবো 169 এর সাথে উপরে 169 গুণ হবে। তো আমরা যদি 169 ইনটু 169 গুণ করি তাহলে আমরা এখানে 28561 পাবো। তো এখানে আমরা 28561 বসিয়ে দিব। ঠিক নিচে যদি আমরা 25-এর সাথে 144 গুণ করি তাহলে এখানে আমরা 3600 পাবো, ঠিক আছে। 25-এর সাথে যদি আমরা এখানে 144 গুণ করি তাহলে 3600 পাবো। এখানে আমরা 3600 লিখে নিলাম। তো এইটার রাইট হ্যান্ড সাইড আর ওইটার লেফট হ্যান্ড সাইড কিন্তু একই চলে আসছে। যেহেতু একই চলে আসছে তাহলে আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা এভাবে লিখবো, নিচে লিখবো আসলে আমরা যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন যেহেতু আমাদেরকে কি বলছে, আমি দাগ দিয়ে রাখছি, দেখো দেখাও যে যেহেতু দেখানো হলো আমরা দেখিয়ে নিছি, তো আমরা এখানে শুড লিখবো, ইংলিশে আমরা কি লিখবো শুড লিখবো। তো এই হবে এই গ এর সমাধান। তো এই আলটিমেটলি ক খ গ এর উদ্দীপ সৃজনশীল 28-এর বইয়ের ক খ গ এর সমাধানটা আমরা আসলে করে ফেললাম। তো এটা খুবই সৃজনশীল, এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তা হলো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে এবং অনেক স্টুডেন্টরা আমরা আসলে এই ধরনের অঙ্ক দেখে বা এইরকম সৃজনশীল দেখে একটু ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। আসলে ভয়ের কিছু নাই, আমরা চিত্র ধরে ধরে এইভাবে চিত্র 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 ধরে ধরে যদি অঙ্কটা করতে পারি বা করি তাহলে আমরা এটা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে যে অংশটা বুঝোনি ভিডিওটি টেনে টেনে দেখবা বা একটু পিছনে নিয়ে দেখবা। তারপরও যদি তোমাদের কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবা, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকু থাকবে। আগামী ক্লাসে আমরা 28-29 যে সৃজনশীল বইয়ে আছে ওইটা সমাধান করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ক্লাস। আসসালামু আলাইকুম।